পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও না। পথে যেতে আপনার 10টি টাকা নিয়ে আমি আবার তো হ্যাচড়ি খাবার নিয়ে যাবো। কি বললি বাবু? 10টা টাকা? 10 টাকা আমি তোকে দেবো? একটিবার চেয়ে দেখ, রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পায়ের জুতোটা ময়লা হয়ে গেছে। সেই পায়ের জুতোটা একটু চিপ দিয়ে পরিষ্কার করে দিতে না। জানতে চাই আপনাকে চাকরি কে দিয়েছিল? আমার চাকরি? হ্যাঁ, কি বলছেন আপনি? দেখুন আমার বেল্টটা খুলে গেছে। আমার বেল্ট তো সে বেল্ট নয়, আমার এ বেল্ট পুলিশের বেল্ট নয়। তাহলে তাড়াতাড়ি ডিউটি করতে করতে পুলিশ আমার বউ সায়া দড়ি নিয়ে চলে। বাহ, বাহ, বাহ। আমি তামাল না, ক্লোরোফর্ম। এই রুমালটায় আমি পাইন করে এনেছি, মিশিয়ে এনেছি। এবার দেখবো তোমাদের খেলা কেবল তো শুরু। এরপরে উত্থান, তারপরে পতন। দাদা নীলিমা, এই দেখ, এই দেখ, এই দেখ। আমি তোর কথা চিন্তা করছিলাম। হ্যাঁ বল। আচ্ছা দাদা, এত কিছু করেও তোদের ভাইকে আলাদা করা যাচ্ছে না, কি করে যাবে বলো তো দেখি। যাবে মানে আমি সব ব্যবস্থা করেছি। সব ব্যবস্থা? হ্যাঁ, সব ব্যবস্থা করেছি। দাদা, বৌদি, উত্তম সবাইকে ক্যাপচার করতে হবে। এক কথা তুই ছাড়া কেউ পারবে না। এটা কি দেখছিস? ওটা তো একটা রুমাল। রুমাল? রুমাল নয়, রুমাল নয়, এটা একটা বিষাক্ত পয়জন। পয়জন আছে? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম? হ্যাঁ, ওই উত্তমকে আর তোমার চাকে এক জায়গায় সবস করাতে হবে, যেমন করে হোক। ওদের তাই হবে দাদা, আর তোমাকে বলতে হবে না, আমি সব বুঝে গেছি। কিন্তু এখনই উত্তম আছে। কি আশ্চর্য ব্যাপার, এখনো রান্নাঘরে রান্না করছো? ঠিক আছে, উত্তম যে আমাকে বললো, বৌদি তুমি ভালো মন্দ রান্না করো, আমি অফিসে যাব, কিন্তু কোথায় গেল? উত্তম, এই উত্তম। হাসি, বুঝলে? তুমি দূরে থাক, বাইরে দাঁড়িয়ে থাকো, দেখো এবার কেমন করে আমাকে দাদার মনে ছন্দটা জাগাতে মনে থাকে যেন এই দাদা তামাল রায়ের কথাটা। তাই হবে
হবে দাদা। সংসার থেকে আলাদা করতে পারবো না, দেখি। ও বর্দা, বর্দা, কি এলো বৌমা, ডাকলে কেন? বর্দা, বলো। বলছিলাম একটা কথা আপনাকে বলতেও কেমন কিন্তু বোধ লাগছে, না বলেও থাকতে পারছি না। কি? একটা একটা জিনিস দেখেছেন বর্দা? কি বৌমা? আর রাধা কৃষ্ণ যুগল মিলন দেখেছেন? না 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 না, আমি দেখিনি বৌমা, আমি দেখেননি? শুনেছি। শুনেছেন? হ্যাঁ। আরে নিজে চোখে দেখতে হবে তো, তবে তো বিশ্বাস করবেন আপনি। কোথায়? আরে আমার আঙুলের দিকে দেখেন, হ্যাঁ। রাধা কৃষ্ণ যুগল মিলন, এই দেখেন দাদা। দেখুন দাদা, আপনি যাকে নিজে প্রাণের থেকেও দয়া। বেশি ভালোবাসেন, দয়া। দেখুন। উত্তম, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে বুঝতে পারছো না দিদি? কি হয়েছে? বাহ, কত বড় অন্যায় কাজ করেছো, আমরা বলছো কি হয়েছে? নীলিমা, হ্যাঁ ঠিকই তো বলছি। কি বলছো তুমি? ছি ছি আমি- দিদি, ছি। আমি অন্যায় কাজ করছি? যাকে তুমি সন্তানের মতন মানুষ করেছো, সেই উত্তমকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছো। না নীলিমা, না, তুমি এমন কথা বলো না। উত্তম যে আমার সন্তানের মতো, ওর নামে তুমি আমাকে এমন করে বদনাম করো না, এমন করে বদনাম করো না তুমি এই নীলিমা। বড় বড় কথা আর বলবে না ওই মুখে। তোমার মুখ দেখাও অযাত্রা, তুমি এটা খুলোটা। হগো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। নীলিমার এই হালো কথা শুনেও তুমি নীরবে দাঁড়িয়ে আছো, তুমি কিছু বলছো না, কোনো প্রতিবাদ আজ করছো আমি না। যে নির্বাক পাষাণ, আমি নিজের চোখে যা দেখেছি সেটাকে তো অস্বীকার করতে পারি না দয়া। হগো, তুমি বিশ্বাস করো, আমি কলঙ্কিনী নই, আমি দ্বিচারিণী নই, আমি ব্যভিচারিণী নই। উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ চুপ করো! উত্তম যে আমার সন্তানের মতো। দাদা, এটাও কি দেখতে হলো দুটি চোখে? আপনাকে আগে যদি জানতাম তুমি কিছু তাহলে বলো, আমার তুমি বোন নীরবে এভাবে নীলিমাকে দাঁড়িয়ে থেকো না না। দয়া, না। দারিদ্রহীনের সঙ্গে এদের মুখ আমি বন্ধ করতে পারবো না, এরাও নিজের চোখে দেখেছে। তাই আমার মুখ দিয়েও তুমি শোনো, তুমি একজন কলঙ্কিনী পিতা। তাই দেওয়ালের সঙ্গে তুমি প্রেম করেছো। না নীলিমা, না, তুমি শুধু শুধু এইভাবে আমায় কলঙ্কিত করো না। তুমি শুধু শুধু এই পৃথিবীর বুকে আমায় কলঙ্কিনী বানিয়ে দিও না। বিশ্বাস করো নীলিমা, আমি বিশ্বাস না, বিশ্বাস করতে পারছি না। ছি, দয়া, তোমার মুখ দেখাও অযাত্রা। দয়া। তুমি যদি উত্তমকেই ভালোবাসতে, তাহলে কেন এবারে আমাকে ছোট বউ করে আনলে? লজ্জা লাগে না? দয়া। না। ওগো দয়া, নীলিমা, নীলিমা, দাদা একটা স্বামী কথা গো। বলবো, এই বাড়ি আমাদের জন্য আর নয়। চলো আমরা এই বাড়ি থেকে আমরা পরিত্যাগ করে চলে যাই। পারবো না, পারবে না? আমি পারবো না। তুমি আমার সঙ্গে যাবে না? আমি কেমন করে পারবো? এই সংসারটাকে তেল তেল করে আমি তিলক তামা করে গড়ে তুলেছি। আমার শাশুড়ি যখন এই পৃথিবীর বুক থেকে বিদায় নেন, তখন এই উত্তম ছিল ছোট্ট শিশু সন্তান। ন্যাকড়া জোড়া অবস্থায় আমার শাশুড়ি মা উত্তমকে আমার হাতে তুলে নিয়ে বলেছিলেন, ওগো বৌমা, আমার সন্তানকে আমি তোমার কোলে তুলে দিচ্ছি, আমার সন্তানকে তুমি কোনোদিন দূরে সরিয়ে দিও না। ওগো, এই উত্তমের জন্য আমি যে আমার গর্ভজাত কোনো সন্তান নিইনি, আমি যে উত্তমকে আমার সন্তান বলে মনে করেছি, আমি আমার সন্তানকে ছেড়ে কোথাও যেতে পারবো তাহলে না। এইটাই হচ্ছে তোমার শেষ কথা? এইটাই তোমার শেষ কথা? তাহলে শুনে নাও, যদি তুমি আমার সঙ্গে
যদি না যাও, যখন তোমাকে আমি বিয়ে করি তোমার সীমন্তে আমি সিঁদুর তুলে দিয়েছিলাম, হ্যাঁ, দিয়েছিলে, দিয়েছিলে। তাই আজ আমার এই সিঁদুরের দিব্যি থাকলো তোমাকে। যদি এ বাড়ি থেকে না যায় নীলিমা, তাহলে তুই আমার হাত ধরে কলকাতায় পালিয়ে চল। নীলিমা, তোমার কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তুমি আমায় ক্ষমা করে দিও বোনটি। ওরে উত্তম, তুই যে আমার সন্তানের মতো, ছোটবেলা থেকে ন্যাকড়া জোড়া অবস্থায় আমি তোকে আমার সন্তানের মতো লালন পালন করেছি। আজ আমি তোর দাদার কথা অমান্য করতে পারবো না। তোর দাদার কথা শুনে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ভাই। জানি না আমাদের এই দু চোখ যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। প্রথমাদে কোনোদিন যদি আমার মৃত্যু হয়ে যায়, কোনোদিন যদি তোর দাদার আর আমার মৃত্যু সংবাদ শুনিস, সেই দিন অন্তত এই বৌদির মুখে তুই না কাকান না কাঁদছে। উত্তম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওরে উত্তম, দাদা, একটা কথা বলবো ভাই। দাদা, এ বাঙালির ঘরে প্রতি বছর দুর্গা পুজো হয়। দাদা, সেই দুর্গা পুজোয় সব থেকে বড় কষ্ট কে পাই জানিস? কে? ছেলে মেয়েরা আনন্দ করে ধেই ধেই করে নাচে, আতশবাজি ফুটায়, কিন্তু সব থেকে আঘাত পায় কে? এই হাতে করে অল্প অল্প করে মাটি নিয়ে প্রতিমাটা যখন তৈরি হয়ে যায়, দাদা, সবাই যখন ধেই ধেই করে নাচে, যে মানুষটা ওই মাটিটা নিয়ে এসে মূর্তি তৈরি করে, অদূর থেকে শুধু দূর দূর করে কান্না করে। তাই ভাই, ছোট থেকে ন্যাকড়া জড়া সন্তান মানুষ করে আজ তোকে আমরা বিদায় দিয়ে গেলাম, তোকে আমরা বিদায় দাদা! চলে গেল এই সংসারে, দাদা বৌদি আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। আজ আমি একা হয়ে গেলাম এই সংসার, আজ আমি একা, আমি অসহায়। কেন উত্তম, তুমি একা হবে কেন? হ্যাঁ। তোমার বিয়ে করার স্ত্রী আছে আচ্ছা, আচ্ছা। সাথে, তুমি একা হবে কেন? আমি তো তোমার সাথে আছি। হ্যাঁ, সেবা যত্ন তোমাকে করবে আমার বোন নীলিমা। হ্যাঁ, সত্যি তো, এতক্ষণ আমি ভেবেই দেখিনি কে বলে আমি একা, কে বলে অসহায়। আরে বিয়ে করা বউ আমার পাশে আছে, বিশেষ করে আমার শালা বাবু। শালা বাবু আমার পাশে আছে। হ্যাঁ, ইয়েস, 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 ইয়েস। শোনো দামাল, শোনো নীলিমা, তোমরা দুজনে মিলে একটা উপকার আজ আমার জীবনে করেছো। কি উপকার কে? করেছি? আমার দাদা বৌদি আমার বোঝা হয়েছিল, বোঝা। আমি পারছিলাম না তাদের সংসার থেকে সরিয়ে দিতে, কিন্তু তোমরা দুই ভাই বোনে লেগে চক্রান্ত করে আমার দাদাকে বৌদিকে যে সংসার থেকে সরিয়ে দিয়েছো, হ্যাঁ, এটাই তো বড় উপকার। হ্যাঁ, yes. আর সে উপকারের বিনিময়ে আমার বউকে আমি পুরস্কার দেব। বাহ, 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 দেবে? হ্যাঁ ডার্লিং, পুরস্কার দেব। আমার জীবনে যে বড় উপকার করলে দাদা বৌদিকে তাড়িয়ে দিয়ে, তার পুরস্কার না দিলে কি হয়? কাছে এসো ডার্লিং, দাও, 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 কাছে দাও, এসো। তুমি আমার বিয়ে করাবো, সাত পাকে বেঁধে অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করেছি। নিশ্চয়ই। তাই তুমি যে উপকার করেছো তার পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতের একটা এই রাস্কেল! এই শালা! পারতাম দামাল, জুতো নামে তোর মুখে মারতে পারতাম, আমার কিন্তু মারলাম না। কি ভেবে জানিস? কি ভেবে? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। উত্তম, একটা কুকুর মানুষকে কামড়ায়, উত্তম। কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়াতে পারে আমি কুকুর, আমি কুকুর। তাই তোর মতো নোংরা অশ্লীল কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। শোন দামাল,
কলেজে আমি গিয়েছি, লেখাপড়া করেছি। যেদিন আমি কলেজে প্রথম গিয়েছিলাম সেদিন আমাদের প্রফেসরের লেকচার দিয়েছিল, কি সেটা কিন্তু আজ আমি বইয়ের মধ্যে নোট করে রেখেছি। নোট? বলেছিল কি জানিস? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ, বিকর্ষণ ও ঘর্ষণের ফলে জন্ম হয়েছিল মাটি। মাটি। আর সেই মাটির গড়া পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা, জেলিফিশ। জেলিফিশ। তারপর তারপর? বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের ভাগে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গ। কীট পতঙ্গ। তারপর জন্তু, জন্তু। তারপর জানোয়ার, জানোয়ার। তারপর বাঁদর, বাঁদর। আর পরে পৃথিবীর বুকে ছিল মানুষ। মানুষ। তত তুই ভাই বোনের চরিত্র দেখে মন আমার বলছে কি? সব মানুষ মানুষের মধ্যে দেখতে হলে কি হবে? তাহলে এখনো অনেক মানুষের মুখে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগে সেই পোকা। তাই না তামান্না, আমি তোকে কিচ্ছু বলবো না। নীলিমা, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করুণাময় ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে ভালো মানুষের দলকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষকে, সেই ঈশ্বরকে ডেকে বলবো, হে প্রভু, এরা কি ভুল করছে না নিজেরাই জানে না। ওই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, ক্ষমা? এদের ক্ষমা করে ক্ষমা? দিও, এদের ক্ষমা করে দিও। তুমি আমার গালে চড় মেরে আমাকে অপমান করেছো। তুমি জানো না কার গালে তুমি চড় মেরেছো। আমি যদি সত্যি নীলিমা হয়ে থাকি, এখনো তোমার কিছু হয়নি উত্তম। নীলিমা! তোমাকে আমি মিশিয়ে দেব ওই পথের ধুলোয়। সবাই তোমার বুকের উপর দিয়ে ধুলো পায়ে সবাই পেরিয়ে যাবে। তুমি আমার এই অপমানের তীব্র প্রতিশোধ নাও। ধীরে ধীরে মোয়াটা কেবল বড় হয়েছে, এবার সেই মোয়াটা ছাড়িয়ে খেতে শিখতে হবে। এত ঘাবড়ালে হবে না। শোনো দাদা, হ্যাঁ, তোকে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই পল্লীগ্রাম ছেড়ে কলকাতায় যেতে হবে। সেখানে গিয়ে তোকে আমি প্রবেশ করাবো সিনেমায়। তাই হবে দাদা। সেই সিনেমায় আমার এক প্রডিউসার বন্ধু আছে, ওকে আমি সিনেমা জগতে নিয়ে যাব। শোনো দাদা, আগে উত্তমের সাথে আমার ফয়সালা হোক, তারপরে তো আমি উত্তমকে ছেড়ে সেই বোম্বেই চলে যাব। তাই নাকি? হ্যাঁ, এই আজ পল্লীগ্রামে পড়ে থাকার মেয়ে লিলিমা নয় দাদা, লিলিমা নয়। That's all right. আমার বোন নীলিমা, সে কচি খুকি নয় যে হাত দিয়ে ছিঁড়বে আর খেয়ে নেবে। নীলিমাকে আমি তৈরি করেছি, আমি তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। কলেজে গিয়ে পড়াশোনা না করলেও সে বন্ধু বান্ধবদের নিয়ে সে মেলামেশা করেছে। তার চাই চলন আর চলাফেরা অনেক 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 পার্থক্য। না মা, মাগো, তুমি যখন মরে গেলে তুমি কেন আমাকে তোমার সাথে নিয়ে গেলে না? আমি যে আর বাঁচতে চাই না মা, আমি আর বাঁচতে চাই না এই পৃথিবীতে আর বেঁচে। আমার জীবনে আর আমি কি পাবো? আমি যে সব হারিয়ে ফেলেছি মা। ও পথে পথে ঘুরি কত হারা, পথে পথে ঘুরি কত আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন
পথে পথে ঘুরি কত পথে পথে ঘুরি কত ভাঙতে গো পারো ভাঙতে পারো তুমি গড়তে গো পারো তুমি তবে কেন করলে সাথী হারা তবে কেন করলে সাথী হারা আমার জীবন দুঃখে ভরা আমার জীবন দুঃখে ভরা পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথে পথে ঘুরি ভাঙতে গো পারো তুমি ঘুরতে গো পারো তুমি ভাঙতে গো পারো তুমি ঘুরতে গো পারো তুমি তবে কেন করলে সাথী হারা তবে কেন করলে সাথী হারা আমার জীবন দুঃখে ভরা আমার জীবন দুঃখে ভরা পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি আমি যে আর বাঁচতে চাই না আমি যে আমার এই জীবন ওই নদীতে যে বিসর্জন দিই তোমার কাছে আমি যেতে চাই মা তাই বলছি মা দুটি হাত বাড়িয়ে তুমি আমাকে তোমার কোলে জায়গা দাও মা আমি আর বাঁচতে চাই না এই বছর ওই নদীতে জীবন দিয়ে আমি বিসর্জন দিই কি সর্বনাশ করতে যাচ্ছে রে দিদিমণি? দাদু তুমি 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 আমাকে ওই বাধা নদীতে দিলে কেন তুমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে রে দিদিমণি? হ্যাঁ দাদু আমি আমি যদি না মরি আমার বেঁচে থাকে কি লাভটা হবে তুমি বল না 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 দিদিমণি, শুধু তুমি তোমার কথাই চিন্তা করলে দিদিমণি। তোমার ওই গর্ভে যে ওই ছোট্ট শিশুটা, সে কি অন্যায় করেছে যে তাকেও তুমি মেরে দিতে চাইছো? তার জন্যই তো আমার আমার এই পেটের সন্তান জন্যই তো আমি মরতে চলেছি। আমি দু মুঠো খেতে পাই না, আমার এই সন্তানকে আমি কেমন করে খাবো? তাই
আমি এই পেটের সন্তানকে নিয়ে আমি মরতে চাই দাদু। না তুমি না, আমাকে দিদিমণি। বাধা দিও না। না না দিদিমণি না, কেন কেন তুমি এরকম ভাবে ভাবছো? হ্যাঁ, এই এত বড় পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ বেঁচে আছে দিদিমণি, বেঁচে আছে। শুধু তুমি নিজের কথাটাই চিন্তা ভাবনা করলে। দিদিমণি, এই 50 বছর ধরে আমি তোমাদের বাড়িতে কাজ করেছি, তা বলে এই নয় আমারও একটা ছোট্ট কুড়ে ঘর আছে দিদিমণি, আমারও একটা ছোট্ট কুড়ে ঘর আছে। সেই কুড়ে ঘরটা আজকে এইভাবে কাজে লাগবে আমি নিজেও ভাবতে পারিনি দিদিমণি, নিজেও ভাবতে পারিনি। 50 বছর ধরে তোমাদের বাড়িতে চাকরির কাজ করেছি আর তোমাদের বাড়িতেই রয়ে গেছি, কোনোদিন আমি নিজের বাড়িতে ফিরে যাইনি দিদিমণি। আজকে তোমার ওই গর্ভের শিশু আর এই তোমার জন্য আজকে আমার ওই কুড়ে ঘরটা কাজে লাগবে দিদিমণি। না, দাদু। তোমরা আমার বাড়িতে চলো দিদিমণি, তোমার ঘরে, আমার বাড়িতে তোমার চলো। বাড়িতে যদি আমি যাই তাহলে বাপি জানতে পারলে তোমাকে কাজ থেকে হয়তো বার করে দেবে। তুমি গরিব মানুষ, দিন আনতে দিন খাও, তুমি কোথায় পাবে না, না। যে আমাকে তুমি না 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 দিদিমণি না, তুমি আমার কথা চিন্তা করো না, আমি ঠিক ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবো। তুমি আমার কাছে চলো। ওই গর্ভীর শিশু এখনো যে পৃথিবীর আলোই দেখেনি, তাকে আমি এইভাবে মারতে দেবো না দিদিমণি। দাদু। তুমি আমার বাড়ি চলো, যেভাবেই হোক ফ্যানে ভাতে ঠিক খেয়ে কিন্তু দাদু, বেঁচে রাখবো তোমায় আমি তোমার দিদিমণি। বাড়িতে যদি আমি যাই তুমি আমাকে কথা দাও যে আমার বাপে যেন না জানতে পারে না, না, তোমার বাড়িতে আজকে আমি আশ্রয় নিয়েছি আমার এই সন্তানকে নিয়ে। কোনো দিন জানতে পারবে না দিদিমণি, কোনো দিন জানতে পারবে না, তুমি চলো। ঠিক বলছো তো, চলো দাদু, আজ থেকে তোমার বাড়িতে আমি আমি আর হাঁটতে পারছি না। ওগো স্বামী, এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত আমরা পথ চলেছি। দয়া, আমি যে আর পথ চলতে পারছি না গো। এই সামনের গ্রামেই চলো। এই গ্রামে থেকে মাকে বসিয়ে রেখে আমি তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্যে আমি বেরিয়ে যাব গো। স্বামী গো, জীবনে মরণে অগ্নির সাক্ষী করে আমি তোমাকে বিবাহ করেছি, কিন্তু কোনোদিন আমি আমার নিজ মুখে তোমার কাছে কিছু চাইনি। আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দেবে? বলো, তুমি আমার কাছে কি চাও? আমি যে পথশ্রমে বড় ক্লান্ত হয়ে পড়েছি, দয়া, তাই আমি চাই তুমি আমাকে এক মুষ্ঠ খাবার দাও। খাবার? হ্যাঁ, না দয়া, আমার কাছে যে কিচ্ছু নেই। তুমি তো জানো রাগের বশবর্তীতে তোমাকে এ বাড়ি থেকে আমি বের করে নিয়ে আসার পর আমি এখন রিক্ত নিঃস্ব পথের ভিখারি গো। স্বামী, তাহলে কি তোমার দয়া এইভাবে নীরবে নিভৃতে অনাহারে নীরবে ক্ষুধা জ্বালায় ছটপট করতে এই পৃথিবীর বুক থেকে বিদায় নেবে? বলো বলো স্বামী, বলো। না। তোমার দয়াকে এই পৃথিবীর বুক থেকে অনাহারে বিদায় নেবে? না দয়া, না, আমি তোমাকে মরে যেতে দেব না গো, আমি তোমাকে মরে যেতে দেব না। আমি কি করবো জানো? এই মুহূর্তে আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর স্বামী, আমি প্রত্যেকটা বাবুদের বাড়িতে যাব, আমি রেল স্টেশনে যাব, সেখানে গিয়ে তোমার জন্য হাত বাড়িয়ে বাবুদের কাছে আমি পয়সা চেয়ে নেবো। না, স্বামী, না। আর তোমার এই হতভাগিনী দয়ার জন্য, শুধু এক মুষ্ঠ খাবারের জন্য বাবুদের বাড়িতে তুমি হাত পেতে ভিক্ষা করবে, রেল স্টেশনে কুলিগিরি করবে? ওগো, আর যদি আমি বড় লোকের মেয়ে হতাম, যদি তুমি কোনো চাকরি করতে, তাহলে তোমার গায়ে আমি কোট পরিয়ে দিতাম, তোমার গলায় আমি টাই পরিয়ে দিতাম। কিন্তু আমি তো গরিব, আমি তো বড় লোক নই। তোমার এই ঘাড়ের গামছা নিয়ে আজকে আমি তোমাকে বিদায় জানাই। বলো, তাই কি বলবো জানো? কি বলবো তুমি শুনবে? বলো, বলো। প্রাণ রমন দয়া, হৃদি ভূষণ হৃদয় রতনু স্বামী, প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয়
স্বামী আমার অন্তরে বাহিরে নিরখি তোমার মন মাঝে অন্তর জানি প্রাণ রামন হৃদভূষণ হৃদয় রতন স্বামী দয়া না দয়া আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর জানি প্রাণ রমন হৃদভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদভূষণ হৃদয় রতন স্বামী পাখির নয়ন মনি মোর চিন্তামণি পাখির নয়ন মনি মোর চিন্তামণি মরণের অনুভূতি স্মৃতির ঝরণি। ও গরণের মনি, প্রাণ রমণ, নির্ভূষণ, হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ, নির্ভূষণ, হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ, নির্ভূষণ, হৃদয় দয়া যাবার সময় তোমার চোখের জল ফেলে আমার চলার পথ পিছল করে দিও না গো। স্বামী। আমি কথা দিয়ে গেলাম স্বামী। তোমার মুখে খাবার তুলে আমি দেবো স্বামী। বাবুদের হাতে পায়ে ধরে আমি পয়সা নিয়ে আসবো। তুমি বিশ্বাস করো প্রয়োজনে এই বুড়ো বয়সে আমি রেল স্টেশনে মোটোগিরি করতে যাবো। ওগো ঠাকুর, এই পৃথিবীর বুকে আমার গরিব করে পাঠিয়েছ, দিনান্তে দুমুঠো খেতে পায় না ঠাকুর। আজ অভাবের তাড়নায় আমার স্বামী বাবুদের কাছে দুই হাত বেঁধে ভিক্ষা করবে, ওই রেল স্টেশনে কুলিগিরি করবে। ওগো ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু এইটুকু চাই, আমার স্বামী যেন অক্ষত থাকে ঠাকুর, আমার স্বামী যেন এসেছি, এই তো বাবুদের কাছে এসেছি। আমি বড় গরিব, আপনারাই বলুন গরিব হওয়া কি অপরাধ? তাদেরকে এমনি করে কি পাথরে মাথা ঘুটে ঘুটে মরে যেতে হবে? আজ আমার দয়া দুটো খাবার জন্য সে তড়পিয়ে কান্না করছে, আর আমি পাচ্ছি না তার মুখে খাবার তুলে দিতে। সে যে নারী। ওগো বাবুরা, আপনারা পারেন না ওই মেয়েটাকে বাঁচিয়ে রাখতে? আপনারা পারেন না আমাকে কিছু সাহায্য করতে? আপনারা পারেন না তার বিনিময়ে আমার মাথায় মোট তুলে দিতে? দিন বাবুরা, ওগো মায়েরা, বোনেরা, আপনারা যে যা পারবেন দিন। আমার দয়ার মুখে আমি খাবার তুলে দিতে আপনাদের কাছে আমি হাত বাড়িয়ে দিয়েছি। দিন বাবু, যে যা পারবে মায়েরা, বোনেরা, আপনারা সাহায্য
সাহায্য করো বাবু। কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি বাবু। বউকের বুঝা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। আমরা হলাম তিন ভিখারি, তাই তো পথে পথে ঘুরি, দুঃখ তো তাও বুঝে না। আমরা হলাম তিন ভিখারি, তাই তো তার তারে ঘুরি, দুঃখ তো তাও বুঝে না বাবু। কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি বাবু। লোকের পূজা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। লোকের পূজা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না বাবু। কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি বাবু। কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি বাবু। একটাও কুলি নেই। প্রত্যেকটির স্টেশনে 10-20টা করে কুলি থাকে, একটাও কি কুলি নেই আমার এই ভারী ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার জন্য? আমি আছি বাবু, হ্যাঁ? আমি। তুই কুলি? হ্যাঁ। আমার এই ভারী ব্যাগটা তুই বয়ে নিয়ে যেতে পারবি? দেখে তো মনে হচ্ছে দুটো দিন মনে হয় তোর পেটে দানা জল কিছুই যায় দিন বাবু। আরে পয়সা লাগছে না নিয়ে গেলে আমার দয়া যে মরে যাবে। হ্যাঁ, সে না খেয়ে তোর পিয়ে কান্না করছে। তুমি বিশ্বাস করো, এই দাও, আমার মাথায় তুলে দাও। আমি তোমার ওই মোট
আমি ঠিক গন্তব্যস্থানে আমি নিজেই পৌঁছিয়ে দেবো। আমার এই ভারী ব্যাগটা তুই আমার গন্তব্যস্থলে পৌঁছে দিবি? হ্যাঁ দেবো। পারবি তো? হ্যাঁ পারবো বাবু। ফেলে দিবি না তো? না না না। মনে রাখিস, এই ব্যাগ যদি পড়ে যায়, আমি বিদেশ থেকে এসেছি, অনেক দামি দামি মাল আছে, ভেঙে গেলে তোকে খেসারত দিতে হবে। লোকের বুঝা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তাও বুঝে না। এ বেশ পড়ে যায় না কেন? লোকের বুঝা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তাও বুঝে না। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট জ্বালাব কেমন করে, পেট ভরবে? হ্যাঁ? জ্বালাই ঘুরে মরে। বাবু এ বেশ পড়ে যায় না কেন? সর্বনাশ করলে আমার এই দামি জিনিসটা আমি বিদেশ থেকে এনেছিলাম আমার বাড়িতে। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই তারা দেখবে ভেবেছিল, তুই সে আশা আকাঙ্ক্ষা তুই অপূর্ণ করলি। বাবু এই হারামজাদা! আপনি বিশ্বাস করুন, হঠাৎ মাথাটা ঘুরে গিয়ে পড়ে গেলাম। বাবু আমায় 10টি টাকা দিন, যে আপনার ওই 10টি টাকা নিয়ে আমি আবার তো হ্যাচরি খাবার দিয়ে যাবো। কি বললি বাবু 10টা টাকা? হ্যাঁ, কি করবি 10 টাকা নিয়ে? আমার দয়া সে না খেয়ে বসে আছে বাবু। তোর দয়া না খেয়ে বৃক্ষতলায় বসে আছে, তার জন্য খাবার কিনে নিয়ে যাবে? 10 টাকা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? শর্ত অন্য কিছু নয়, জানলি মুটে হ্যাঁ 10 টাকা আমি তোকে দেবো। একটিবার চেয়ে দেখ, রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পায়ের জুতোটা ময়লা হয়ে গেছে, সেই পায়ের জুতোটা একটু চিপ দিয়ে পরিষ্কার করে দিতে হবে। না না বাবু না, মানুষ হয়ে মানুষ কখনোই জুতো পরিষ্কার জিভ দিয়ে কেউ করতে পারে না। আমি পারবো না, আমি পারবো না বাবু, আমি পারবি পারবো না? না। পারবি না? তাহলে তোর দয়া না খেয়ে তিলে তিলে মৃত্যুকে। না না বাবু, আমি পারবো। পারবি? হ্যাঁ বাবু, আমি পারবো বাবু, পারবো। দে। টাকা টাকা চাইছিস তুই আমার কাছে? দেখে তো মনে হয় অনেক চেনা চেনা। তুমি সেই উত্তমের দাদা না? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ বলো, নীরব নিস্তব্ধ কেন? তুমি সেই পণ্ডিত গ্রামে উত্তমের দাদা না? আমি সেই উত্তমর দাদা। উত্তমের দাদা, আজ তুমি ভিক্ষা করছো? হ্যাঁ বাবু,
ভাগ্যের দোষে আজ আমি ভিক্ষা করছি। তাই তো বিধাতাকে বলি, কি গরিব হওয়া কি অপরাধ? অপরাধ? মানুষগুলো জন্ম নিয়েছো গরিবের ঘরে। একদিন আমাকে তুরতুর করে তাড়িয়ে দিয়েছিল তোমার ভাই তোমাদের বাড়ি থেকে। তাই আজ সেই ভগবান চোখ তুলে তাকিয়েছে। আমি বড়লোকই আছি, আর তুমি সেই ভিখারি। হায় রে নিয়তি, হায় রে ভাগ্য। এই তামাল রায় তার ছোট বোনের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য এই গরিবের একদিন হাতে ধরে কান্না করেছিল, কত না চোখের জল ফেলেছিল। সেই তামাল রায় আজ আমার বুকে লাথি মারল। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার থাকে মনের মানুষ, তাদের মানুষ থাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসো তাকে। সবার থাকে মনের মানুষ, প্রাণের মানুষ থাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসো তাকে। কাছুরিয়া দিলে ফুলের আঘাত হয় না, পাথর আঘাত সঙ্গে পাথর ফুলের আঘাত হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। না না, এ দুর্বিষহ জ্বালার সহ্য হয় না। নিখিল বাবুর মুখে শুনলাম আমার দাদা বৌদি প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে, বৌদি না খেতে দেবে কাঁদছে, আর আমার পরম পূজনীয় দাদা নাকি কুলিগিরি করছে। আমি এখন চাকরি করছি, আর যে দাদা আমাকে এত বড় করেছে সেই দাদা আবার কুলিগিরি করছে, আমি সহ্য করতে পারবো না। তাই যেমন করে হোক আমার দাদার বৌদিকে আমি আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তাই এই
ক্যারিতে করে কিছু চাল আর ডাল নিয়েছি, এগুলো নিয়ে গিয়ে বৌদির হাতে তুলে দিয়ে বলবো, বৌদি তুমি রান্না করো, একসঙ্গে বসে করে খেয়ে তারপর দাদার বৌদিকে নিয়ে আসবো এই গ্রামের বুকে। কিন্তু আমার মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের আমার নামানো রয়েছে মানি ব্যাগ। চাল ডালের থলেটা এখানে থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপর এগুলো নিয়ে যাবো দাদা আর বৌদির কাছে। তাই তো বলি যে উত্তম অফিস যাবে, বেরিয়েছে আবার কেন ঘরে ঢুকলো? তারপরে হাতে একটা দেখলাম, এই প্যাকেটটাতে কি আছে দেখি তো, কি নিয়ে যাবে? চাল আর ডাল বেঁধে নিয়েছে, এইগুলো নিয়ে মনে আর বৌদির হাতে তুলে দিয়ে আসি। ওগো ওগো শুনছো, এইভাবে দিনের পর দিন রাতের পর রাত আমরা পথ চলেছি। এবার বলো আমরা কোথায় যাব, কি করব? এসেছি দয়া, আমি ফিরে এসেছি, আমি রেল স্টেশন থেকে ফিরে এসেছি। তোমার জন্য আমি পয়সা নিয়ে এসেছি। তুমি একই স্বামী, তোমার মুখ জলকে জলকে রক্ত হ্যাঁ। কেন? কেন বলো কেন? তোমার মুখে এইভাবে জলকে জলকে রক্ত, কে তোমার মুখ দিয়ে এইভাবে জলকে অন্য জলকে কেউ রক্ত নয়, বের করেছে বলো? আমাদের অতি আপনজন লোক মিস্টার তামাল রায়। তমাল রায়? হ্যাঁ, যে তমাল রায় আমাদের জীবনের কাল রাহু, সেই তমাল রায় তোমার এইভাবে মুখের উপরে ঝলকে ঝলকে রক্ত বার করে দিয়েছে। ও তার- তমাল রায়ের নাম আমার মুখে দিয়ে উচ্চারণ করো তার না গো। ব্যাগপত্র কিছু আমি ফেলে দেওয়ার পর সে আমার বুকে লাত মেরেছে, আমার বুকের পাঁজরের হাড় ভেঙে দিয়েছে গো। স্বামী, দাদা এ আমি কি শুনলাম দাদা? নিখিল বাবু বললো আমার বৌদি নাকি না খেয়ে দেবে কালছে, আর তুমি নাকি খুলিগিরি করছো? হ্যাঁ 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 ভাই, আমি কুলিগিরি করছি। না না দাদারা, তোমরা কত কষ্ট করে আমাকে মানুষ করছো, তুমি কুলিগিরি করবে আর আমি চাকরি করছি, এ আমি মানতে পারবো না দাদা। আমি এই দেখো তোমাদের জন্য চাল আর ডাল নিয়েছি, এগুলো রান্না করো, খেয়ে আমরা আবার বাড়িতে ফিরে যাবো। উত্তম, কেন 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 তুমি এসেছো আমাদের কাছে? এগুলো নিয়ে আমাদের মুখে চুনকালি দেবার জন্য তুমি এসেছো? আমাদের উপহাস করার জন্য তুমি তুমি মিথ্যে করে চাল ডাল দিয়ে এসেছো আমাদের কাছে? না, বৌদি, না না। না উত্তম না, তুমি এই মুহূর্তে এখানে থেকে স্থান পরিত্যাগ করো। দাদা দাদা তাহলে কি আমি ফিরে যাবো দাদা? না ভাই দাঁড়া, দয়া, সে আমাদের দুঃখের কথা শুনিয়ে চাল ডাল নিয়ে এসেছে গো, সে আমার ছোট্ট ভাই, তাকে তাড়িয়ে দিও না। না তুমি না, নীলিম আমায় ভীষণ অপমান করেছে, আমায় বিনা দোষে দোষী করেছে, আমাকে চরিত্রহীনা, আমাকে কলঙ্কিনী বলে আখ্যা দিয়েছে। আমি চাই না, আমি চাই না এই চাল ডাল। তুমি বিশ্বাস করো, না 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 দয়া, সব ভুলে গিয়ে আমি তোমার স্বামী, বলছি চাল ডালটা নাও, আমি তোমাকে সব ক্ষমা করে দিয়েছি। বেশ, আমার স্বামী যখন আমায় আদেশ করেছে, আমার স্বামীর আদেশ আমি অমান্য করতে পারবো না। দাও দাও উত্তম, না, যে চাল ডাল তুমি নিয়ে এসেছো, এই চাল ডাল আমার আসলে উত্তম, উত্তমে তুমি কি করেছো উত্তম? আজ চাল ডাল চাল ডাবের নামে তুমি বাসি উনুনের ছাই, হাত তোমার নীলিমার ছেঁড়া জুতো নিয়ে তুমি আমাদের অপমান করেছো। কেন উত্তম, কেন? তোমার কাছে আমরা কি এমন অন্যায়, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য তুমি বাসি উনুনের ছাই
ওরে তুমি এইভাবে অপমান করে পারলি না? এই ছুঁড়ে জুতো দিয়ে তোর দাদার মুখে উত্তম, এই বাসি উনুনের ছায় আর তেরা জুতো দিয়ে তুমি যদি আমাদের অপমান না করে তুমি তো পারতে এক পেয়ালা রীত দিয়ে তুমি আমাদের জীবন শেষ করে দিতে পারো। দাঁড়াও বৌদি, আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি যে রাক্ষসিনী চক্রান্ত করে সেই চাল ডাল শরীর জুতোর ছাই ভরে দিয়েছে, সত্যি যদি তোমাদের আমি লালন পালন করা মানুষের হয়ে থাকি, তাহলে যে শ্রেয় ভালোবাসা দিয়েছো তার পরিবর্তে সেই রাক্ষসিনীকে আমি কখনোই ক্ষমা করব না। দাদা, আমি জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি কিছু চাই, আমাকে দেবে দাদা? আমার কাছে দেবার মতো তো কিছু নেই ভাই। তোমার পায়ের জুতোটা আমাকে দেবে? আমার পায়ের জুতো নিয়ে গিয়ে কি করবি ভাই? বুকের মাঝে রেখে দেবো দাদা। বুকের মাঝে? হ্যাঁ দাদা, আমার মনে পড়ে ছেলেবেলার কথা। তুমিই তো বলেছিলে ভরত রাজা হয়ে রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে দিয়ে মনে করতো তার দাদা সিংহাসনে বসে আছে, তেমনি তোমার জুতো আমার বুকে রেখে দিয়ে মনে করবো আমার দাদা আমার বুকের মাঝে আছে। দাও না দাদা? বেশ, দাও। নে ভাই, এই নে। রামায়ণে রামচন্দ্র পিতারি কারণ উত্তম, গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন, আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতি পদে দুঃখ বরণ। মা জানো কি রূপে তুমি বৌদি আমার, চাই যে চলার পথে আসে যে তোমার, মা জানো কি রূপে তুমি বৌদি আমার, চাই যে চলার পথে আসি যে তোমার, কভু যদি নাহি আসে সুখেরই লগন, পূজা করে যাব দাদা তোমারই চরণ, আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতি পদে দুঃখ বরণ, রামায়ণে রামচন্দ্র পিতারি কারণ, গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন, আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতি পদে দুঃখ বরণ। দয়া, চলে গেল, চলে গেল আমাদের ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে। স্বামী, বলো 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 স্বামী, বলো আমরা যে রিক্ত রিক্ত পথের ভিখারি, এখন আমরা চলো কোথায় দয়া, যাব? আজকে রাত ওই অদূরে একটা বট গাছ দেখা যাচ্ছে,
সেখানে আমরা দুজনে আজকে রাতটা কাটিয়ে দেবো। চলো দয়া। চলো। তাই তো উত্তম গেছে ওর দাদা বৌদির সাথে দেখা করে তবে বাড়িতে ফিরে আসবে। দেখি কতক্ষণে আসছে। কিছুতে একটা গন্ডগোল হবে বুঝাই যাচ্ছে। আরে উত্তম তোমার কথাই চিন্তা করছিলাম। আরে তুমি এখানে, আমি তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজে বেড়াচ্ছ তুমি? শোনো ডার্লিং, আমি অফিস থেকে বাড়ি আসছি, হ্যাঁ। আর হঠাৎ তোমার দাদা তামালের সময় দেখা হয়ে গেল। কামালের সাথে? সে কি বলছি জানো? কি বলছে? বলছে, উত্তম আমি বিদেশ থেকে এলাম, আমার বোনের জন্য একটু উপহার নিয়ে এসেছি, তাই আমি যেতে পারলাম না, আমার বোনটাকে উপহারটা দিয়ে দিই। আমার জন্য দাদা উপহার পাঠিয়েছে? পাঠিয়েছে সুন্দরী, তাই তো দেখো এই ক্যারেজ করে নিয়ে এলাম। কেড়িতে করে? হ্যাঁ, কি করব, আমার কাছে কিছুই ছিল না। এই নাও, এই কি করে থাকবো? অফিস গেছিলে কি করে থাকবো? নাও। তাই তো আমি ভাবছি যে কেরেতে চাল আর ডাল ছিল, সেই চাল ডাল সরিয়ে দিয়ে জুতোর ছাই ভরলো কে? তা আমি কি করে জানবো? হারামজাদি, উত্তম আজকে মিথ্যা কথা বললে তোর 20 দাঁতকে আমি ভেঙে দেবো। আমি জানতে চাই, আমার দাদা বৌদির জন্য চাল আর ডাল নিয়ে যাচ্ছিলাম, সেই চাল ডাল সরিয়ে এই জুতো ভরেছে কে? আমি জানি না। কে বলেছে? কে জানে? আর একটা কথা বলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। উত্তম গেট আউট, আই সে ইউ গেট আউট। আমি এই মুহূর্তে তোমাকে ডিভোর্স করব। তোমার মতো বউ যদি সমাজের বুকে থাকে, তাহলে আমাদের মতো যুবক ছেলেদের অধঃপতনে যেতে বেশি দেরি হবে না। বেরিয়ে যাও, এতদিনে বুঝলে? বেরিয়ে যাও। শোনো, তুমি বের করে দিলে আমাকে চলে যেতে হবে। আমি এখন হবে। কোথায় যাব? কোথায় যাবে? হ্যাঁ? ও হ্যাঁ, তাও তো ঠিক। মানে আমি যদি তোমাকে তাড়িয়ে দিই, তোমার বাপের কাছে গেলে সে তো আশ্রয় দেবেই না। আর তোমার দাদা, সে তো তোমাদের বিষয় সম্পত্তি লোভে নিষ্পত্তা নামিয়ে দিয়েছে, সে তো দুদিন পর তাড়িয়েই দেবে। ঠিক আছে, তোমার আশ্রয় আমি ব্যবস্থা করে দিচ্ছি। এইবার থেকে বেরিয়ে যাওয়ার পূর্বে আমার কাছ থেকে 100 টাকা নেবে, আর সেই টাকাটা দিকে স্টেশনে গিয়ে টিকিট মাস্টারকে বলবে, মাস্টারমশাই একটা হাওড়ায় যাওয়ার টিকিট দিন তো। তিনি তোমার টিকিট দেবার ট্রেন এলে চেপে সোজা হাওড়ায় নেমে পড়বে, আর নেমেই দেখবে তার ওর বিয়ে একটা বাস পাওয়া যায়। ওই বাসে ওরা কন্ট্রাক্টরকে বলবে, ও কন্ট্রাক্টর মশাই একটা সোনাগাছি যাবার টিকিট দিন তো। সোনাগাছি। সোনাগাছি? সেখানে গিয়ে দেখবে তোমার মতো অনেক নারী ঠিক এই রকম পোশাক পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি সোনাগাছিতে গিয়ে ঠিক ওইরকম ভাবে লিপস্টিক দিয়ে এরকম পোশাক পরে লাইনে দাঁড়িয়ে যাবে, আর রাস্তার লোককে ডেকে ডেকে বলবে, ও তাদের বন্ধু শুনুন, আমি গিয়েছিলাম গ্রামে বউ হয়ে, কিন্তু ঘর আমি করিনি, স্বামীকে অপমান করেছি, ভাস্করকে যাকে তিরস্কার করেছি, আর গ্রামের মানুষগুলোকে চিরদিন ঘৃণা করেছি, তাই তারা সবাই মিলে আমাকে পৌঁছে দিয়েছে এই সোনাগাছিতে। বাবু আসুন, ভিজিট মাত্র 100 টাকা। বাবু আসুন, এর ভিজিট মাত্র 100 টাকা। চমৎকার উত্তম। আজ তুমি নিজে বলছো আমার কাছে 100 টাকা নিয়ে চলে যাবে কলকাতা। না উত্তম না, আমি কলকাতা সোনাগাছি যাবার মেয়ে নয়, আমি যাব বোম্বে। আমি একটা ভালো নায়িকা হব। বলো দাদা, তোমাকে কতদিন ধরে বলছি, তুমি তো বলছো হ্যাঁ নিয়ে যাব নিয়ে যাব, কই আমাকে তো নিয়েই যাচ্ছ না। আগে খেলাটা শেষ হোক। খেলা শেষ হয়ে গেছে, উত্তম আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। উত্তম তোকে এইবার ডিভোর্স তো দিয়েছে? আমার ডানা কাটা পড়ি, আমি চলে যাবো। তাই বললে হয়? ডিভোর্স করলেই হয়ে গেল? উকিল চাই, ব্যারিস্টার চাই, শোনো জজ দাদা, চাই। সবার দাও তো। হ্যাঁ, শোন, আমি যে কাজ করতে বলবো সেই কাজটা তোকে করতে কি হবে, কাজ করতে হবে? অন্য কিছু নয়। একটা বিষাক্ত খঞ্জর ওর বুকে বসিয়ে দিতে হবে, পারবি না? যে তোকে একটা অপমান করে চলে গেছে। হ্যাঁ দাদা, কেন পারবো না? আর তুমি কি বলতে চাও? আমি একটা উত্তমকে আমাদের পথ থেকে সরিয়ে দেবো? ছড়িয়ে দিতে হবে। তাই হবে দাদা, চলো তাহলে আমরা যাই। সে উত্তম এখন এই বাড়ি ছেড়ে কোথায় গেছে? বেশ, তাই চল। তুমি ভেবেছ
একটু সাপের লেজে তুমি পা দিয়েছো। আমি তোমার নয়, আমি তো আর বিষাক্ত সাপের ফনাটাকে কি করে নামাতে হয় সেটা আমার জানা আছে। মারে ওরে মা, দাদু মরে যাওয়ার পর থেকে আর তোর পেটে ঠিক মতন দুমুঠো ভাত আমি জোগাড় করতে পারছি না। তাই বলছিলাম চো মা, দুজনা মিলে ওই রাস্তায় ভিক্ষা চাইবো, দিয়ে তোকে একটা জুতো পালিশের একটা বাস্ক কিনে দেবো, আর আমি একটা কেল্লি নিয়ে চা বিক্রি করবো, দিয়ে মা বেটিতে দুজনা মিলে সংসার চালাবো। তুই পারবি তো মা জুতো পালিশ করতে? হ্যাঁ মা, পারবো। ঠিক আছে, তুই তাহলে চো দুজনে মা বেটিকে, ওই দেখ বাবুরা, কত বাবুরা রাস্তাঘাটে যাচ্ছে, ওদের কাছে 2-5 টাকা যে যেমন পারবে দেবে, দিয়ে সেই পয়সা থেকে নিয়ে আমরা বাস্ক কিনবো। ঠিক আছে, চো রাস্তাতে চো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও না। পথে যেতে জানতে বড় ইচ্ছে করে। তোমাদের ঘরে কত সুখ আছে, জানতে বড় ইচ্ছে করে। কতদিন দেখিনি পৃথিবীর আলো, কতদিন দেখিনি পৃথিবীর আলো, এক মুঠো ভাত আমরা খেতে পাইনি। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। তোমাদের ঘরে পিতা মাতা আছে, আজকে আমার কেউ নেই। তোমাদের ঘরে পিতা মাতা আছে, আজকে আমার কেউ নেই। কতদিন দেখিনি পৃথিবীর আলো, কতদিন দেখিনি পৃথিবীর আলো, এক মুঠো ভাত আমরা খেতে পাইনি। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না।
পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও। ওরে মা, চুপ, বাবুরা যা পয়সা দিয়েছে এতেই আমাদের অনেক কিছু হয়ে যাবে। এই পয়সাতেই তোকে একটা বাস্ক কিনে দেবো, আর আমি একটা চায়ের কেল্লি কিনবো, দিয়ে দুজনে মিলে ব্যবসা শুরু করবো। কিন্তু দাদা বলি সন্ধান পেলাম না। না না, বাড়িতে ফিরতে হবে। যাওয়ার পূর্বে এই ভিখারিকে, এই ভিখারি, এই নাও, আমি তো বলে ভিক্ষা দিচ্ছি না। মা জানে ওই বাবুটা পয়সা দিচ্ছি, পয়সাটা নিয়ে তার শোনাই যায় না। এই না ভিখারি, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি। এ কি, কে ওখানে দাঁড়িয়ে? কাকে দেখছি আমি? কে তুমি? কি তুমি পারুল? তুমি এখানে কেন উত্তম? পারুল, তুমি কি করছো? তুমি স্টেশনে দাঁড়িয়ে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করছো? হ্যাঁ কিন্তু কেন? তো? একদিন তুমি বলেছিলে না যে তুমি জমিদারের মেয়ে? তাই জমিদারের মেয়ে হয়ে কেন তুমি ভিক্ষা করছো? কার জন্য? তোমাকে আমি বলেছিলাম যে আমি জমিদারের মেয়ে, তুমি জানো যে আমি জমিদারের মেয়ে, কিন্তু আজকে আমি এই পথে পথে কেন ভিক্ষা করছি জানো? কেন? শুধু আমি আমার মেয়ের জন্য আর আমার জন্য, আর ভিক্ষায় এই পথে নেমেছি শুধু তোমারই কারণে। আমার কারণে? হ্যাঁ উত্তম, তোমাকে বলেছিলাম না যে তুমি আমাকে ভালোবাসতে, সেই ভালোবাসার এক তোমার কাছ থেকে আমি নতুন করে এক ভালোবাসাকে আমি নিয়ে যাচ্ছি। তোমার স্মৃতিচিহ্ন আমার জীবনে আমি একজনকে নিয়ে যাচ্ছি, সেই হলো তোমার সন্তান। তোমার সন্তানকে জন্য আজকে আমার বাপি যখন জানতে পেরেছিল, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, সেই জন্য আজকে রাস্তায় আমাকে ভিক্ষা করে আমার মেয়েকে আমাকে পেট চালাতে কি হচ্ছে। বলছো পারুল? তাহলে তুমি, তোমার বাপে তোমাকে তাড়িয়ে দিয়েছে বলে তুমি হ্যাঁ উত্তম, পথে নেমে এসেছো? তুমি কি করে ভাবলে উত্তম যে একটা মেয়ে একটা কুকাজ করবে তার বাবা কখনো কি মেনে নিতে পারে? কিন্তু তুমি যে সেদিন বলেছিলে আমার সন্তান নাকি তোমার গর্ভে, কোথায় আমার সেই সন্তান? তোমার তোমার সেই সন্তান আছে, আর সেই সন্তানের জন্যই তো আজকে আমাকে ভিক্ষা করতে হয়। দুটো না ভিক্ষা করলে আমরা যে মা বেটি খেতে পাবো না উত্তম। তার মানে হ্যাঁ, সেই সন্তানকে তুমি দেখবি, তুমি এক্ষুনি যাকে ভিক্ষা দিলি সেই তোমার মেয়ে। দেখো খৈরি, মা কুসুম, উত্তম, এই আমার মেয়ে, আমার মেয়ে। আই মাই, একটুবার আমাকে বাবা বলে ডেকে আমার মনের জ্বালানো জুড়িয়ে দেন আমার। তুমি যদি আমার বাবা হতে আমরা ভিক্ষা করছি কেন? ঠিক বলেছিস মা, আমি যদি তোর বাবা হব তাহলে ভিক্ষা করছিস কেন? ওরে মা, আমি তোকে কথা দিচ্ছি তোর মনের আশা আমি পূরণ করবো। শুধু একবার বাবা বল, তুই যা চাইবি তাই হবে মা। আই ভাই, আমার বুকে আই। তুমি কি পারবে বাবা মায়ের কপালে সিঁদুর তুলে দিতে? হ্যাঁ পারবো, পারবো রে মা, পারবো। আজ আমার কোনো বাধা নেই, সমস্ত বাধা আমার অতিক্রম করে চলে এসেছি। আই মা, বাবা বলে ডাক, তুই যা বলবি তাই করবো মা। হ্যাঁ উত্তম, পারুল, কিন্তু আজকে তুমি এখানে কেন এসেছো? পারুল, আমার মাথা ঘুরছে পারুল, আমি দাঁড়াতে পারছি না। একটু বসো, তারপর আমার জীবনের সব ঘটনা আমি তোমাকে বলবো পারুল। উত্তম, তুমি এখানে একটু শাও, সেইখানে শুয়ে আমরা বিশ্রাম একজনকে মা, এ তুই কি করলি? মা, এ তুই কি করলি? কাকে খুন করলি? নীলিমা, 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 হতে পারে না। মার্ডার কে করলো? আমি
এ মার্ডার কে করলো? আমি স্যার স্যার কি হলো স্যার? দুটো মার্ডার। এখানে মার্ডার এখানেও আর murder। ওইদিকে মার্ডার লাইনে তার কেটে দিয়েছে, আমি ওইখানে ডিউটি দিয়েছিলাম তো। এদিকে তার কেটে দিয়েছে, আমাদের তার কাটা বেরিয়ে গিয়েছে। মার্ডার হয়ে না স্যার, আমার স্বামী খুন করেনি, কে murder এই খুন করলো? আমরা করেছি। কে করছে? আমি করেছি। তুমি? হ্যাঁ স্যার, আমি খুন করেছি, না। বিশ্বাস করুন। এখন আমি করেছি, না না না, ও করেনি, এই খুন আমি করেছি। আমি করেছি। আহ না, এই খুন কেউ করেনি, এই খুন আমি করেছি। এই দেখো আমাদের ছবি। স্যার স্যার দেশের অবস্থা দেখুন স্যার, ওই ছোট্ট ছুরি পুক পুক করে দুটো খুন করে দিয়েছে। কিরকম ছুরি দেখুন স্যার। Shut up! ওই ছোট মেয়েটা তাই বলো না, ছোট্ট ছুরি। ওইটাই তো বলছি, ওই ছোট্ট তোমাকে বড়- পুলিশের চাকরি কে দিয়েছিল? কেন স্যার? হ্যাঁ? কেন স্যার? কেন স্যার আমাকে দেখে কি মনে হচ্ছে স্যার? না না, তোমাকে পুলিশ চাকরি কে দিয়েছিল? যোগ্যতা। হারামজাদা, যোগ্যতায় প্যান্টটা তোলো। তোমার এদিকে যোগ্য বেরিয়ে যাচ্ছে রে। বেরিয়ে যাচ্ছে। বড় বাবু, আমি একটা কথা বলবো। বলুন। বলুন। আপনার সিপাহী কথা আপনি বলছেন, হ্যাঁ, হ্যাঁ। তার আগে আমি জানতে চাই আপনাকে চাকরি কে দিয়েছিল? আমার চাকরি? হ্যাঁ, কি বলছেন আপনি? দেখুন আমার বেলটা খুলে গেছে। আমার বেল্ট তো সে বেল্ট নয়। আমার বেল্ট পুলিশের বেল্ট নয়। তাহলে তাড়াতাড়ি ডিউটি করতে করতে পুলিশ আমার বউ সায়া দড়ি নিয়ে চলে। সিপাই, স্যার অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। আচ্ছা স্যার, কি হলো? ওই মেয়েটাকে কে জন্ম দিয়েছে? কার মেয়ে? কার মেয়ে? হ্যাঁ? আমার মেয়ে। আচ্ছা ভদ্রলোক তো। কেন? না না না, আচ্ছা ভদ্রলোক তো। না না না, ওই বাউল চুল নিয়ে ওই রকম মেয়ে একটা জন্ম দিয়েছে। হ্যাঁ বাবুল চুল কি কথা? অ্যারেস্ট করো, মেয়েটাকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। হ্যাঁ। এই মেয়ে তুমি পেটে ধরেছিলা? হ্যাঁ স্যার, এই মেয়েই আমি পেটে ধরেছিলাম। তোমার পেটটা একবার দেখাবা? কেন স্যার? খানি সর্ষে তেল দিয়ে মালিশ করিয়ে দিতাম। স্যার, আচ্ছা জল্লুনি পেট বটা। তোমার বউর পেটে তেল দিয়ে হয় নাই। লোকের বউর পেটে তেল দেওয়ার জন্য তোমাকে ডিউটি দেওয়া হয়ে যা। তোমার পেট লয় তো তোমার খালুস পেট। ইডিয়েট কোথাকার, অ্যারেস্ট করো। চাক্কু মাক্কু ধরে বসে তো চাক্কু টাকু কেটে না। কুসুম, কুসুম, যাস না মা, তুই যাস না বারে, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। সিপাই, সিপাই, ইডিয়েট কোথাকার, একটা আসামি ধরার ক্ষমতা নাই। দেখুন স্যার, গাই বাছুরের টান দেখুন স্যার, গাই বাছুরের টান দেখুন স্যার। এরকম টান। একবারে এখনো মায়ের দুধ গাই বুটতে মুখ লাগিয়ে বসে আছে স্যার। গাই বাছুরের টান তো বুটতে মুখ লাগিয়ে বসে আছে স্যার। কি আশ্চর্য ব্যাপার, এখন অত দুধ গাই অত বড় মেয়ে একবারে দরা ছিঁড়ে চলে এসেছে স্যার, আমি পান্দারে লেগে গেছে। বন্ধ করো। চলো নিয়ে যাও, নিয়ে চলো। এখনো মায়ের দুধ গাই চ নিয়ে যাবো। থানায় চ, পটল ভাজা খয়ে ফুলিয়ে দেবো। ওরে কুসুম, তুই যাস না। উত্তম, তুমি আমার মেয়েকে বাঁচাও উত্তম। আমি যে আমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না উত্তম। আমার মেয়েটাকে বাঁচতে দিতে হবে বাবু। আমার মেয়েটাকে আপনি রক্ষা করুন। আমার মেয়েটাকে আপনি আপনার মেয়ের যা হবে বলার আদালতে বলবেন, আদালত এখানে বলে লাভ হবে না। তাই হবে, যা হবে আদালতে। তাই হবে। চলো বরং চলো, আদালতে যাব। আমার একমাত্র মেয়েকে যেমন কাউকে বাঁচিয়ে তুলবো, তুমি অবশ্যই এসে পারো। চল সিপাহী, লাশ তোলো। আমাকে ছুটি দেন স্যার, কেন? আমাকে ছুটি দেন স্যার, আমি আর চাকরি করবো না স্যার। হারামজাদা চাকরি করবো না। স্যার আমি যখন ডিউটি জয়েন করি 6 ফুট হাই ছিল, লাস্ট বইতে বইতে আমি 4.5 ফুট হয়ে গেলাম স্যার। তোলো, লাশ তোলো। লাস্ট হ্যাঁ, লাশ তোলো। স্যার এটা সত্যি করে মরেছে না মিচিং মিচিং মরেছে? মরণ আমার মিচিং আরাম দাদারা মরবি মর এমন করে কেমন পোজ নিয়ে মরেছে দেখুন। সারারা মনে হচ্ছে সিনেমা শুটিং করছে। লাশ তোলো।
স্যার এত ঠান্ডায় ডিউটি করলে মনে হয় আউট ইনকাম কিছু হবে। হারামজাদা পকেটে একতারা বেরিয়েও না, শুধু প্যানের ভেতরে গ্যাস লাইট লম্বা হয়ে পড়ে আছে। শালা শুধু ওটা গ্যাস লাইট না, ওটা জলের লাইট। জল লাইট, গ্যাস লাইট। স্যার প্যান্টটা ধরুন, আমি লাস্ট হয়েছি, আপনি প্যান্টটা ধরুন। চলুন স্যার। সিপাই আবার একটা মার্ডার। আবার এই মেয়েটা কোথায় ঢুকেছিল স্যার? স্যার মেয়েটা শীতের দিনে মরে কেমন ঘুরঘুরে হয়ে পড়ে আছে দেখুন। কি ব্যাপার, একটা ছেলে একটা মেয়ে মার্ডার? হ্যাঁ বুঝতে পারছি না, কি ব্যাপার? এদের দুজন আমাদের ইন্টুগুলো ফকে সেটা বা কি জিনিস? মানে লটঘর লটঘাট লটঘর মানে ওই মেয়েটার সঙ্গে এই ছেলেটা ইন্টুগুলো। ইন্টুগুলো তোলো লাস্ট, তোলো লাস্ট, তোলো। আবার কানের গয়না, কানের গয়নাটা কি দরকার? সব পুরনো স্বভাব কোথায় যাবে স্যার? স্বভাব পাল্টাইতে পারছি না। তোলো লাস্ট, তোলো। মেয়েটা 18 বছর পূর্ণ হয়ে গেছে। না স্যার, হ্যাঁ না স্যার, হয় হ্যাঁ, 18 বছর পূর্ণ হয়ে গেছে। 18 হয়ে গেছে। হ্যাঁ, তাই আজ থেকে আজকে ওর ফাঁসির দিন। ও দুটো মার্ডার করেছে ভারতীয় সংবিধানের। ওই মেয়েটার আদালত ফাঁসির অর্ডার দিয়েছে। তাই আজকে ওর ফাঁসির দিন। তুমি এক কাজ করবে, আমি যখন 1 2 3 বলবো তখন তোমার ফাঁসির দড়িতে টেনে দেবে। সিপাই, আমি 1 2 3 বলবো আর তুমি ফাঁসির দড়িতে টেনে দেবে। ঠিক আছে 1 2 3। উত্তম, মনে হচ্ছে আমাদের কুসুম আর নেই, আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে গেছে। কি বলছি তুমি? না না, তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন দেখেছো আমাদের কুসুম বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে। সে আমাকে বাবা বলবে, তোমাকে মা বলে ডাকবে। কুসুমের চিন্তা করো না গো। না উত্তম, আর সে আমাদেরকে বাবা মা বলে ডাকবে না। আমি জানি না, তুমি যেমন করে হোক তুমি আমার সন্তানকে ফিরিয়ে আনো। পারবো না পারুল, আর কখনোই আমাদের কুসুমকে ফিরিয়ে আনতে পারবো না। গো, গরিব হয়ে পৃথিবীর বুকে যারা জন্ম নেয় তাদের ঠিক এইভাবে দুর্বিষহ দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়। দাদা হারিয়ে গেল, আমার একমাত্র কন্যা সে পৃথিবীর মুখ থেকে চলে গেল। পারুল, এই সুন্দর জীবন আমার আঘাতে আঘাতে জর্জরিত হলো। তাই ঠাকুরকে ডেকে বলবো, ওগো ঠাকুর, এই পৃথিবীর বুকে তুমি তৈরি করো না কোনো গরিবের সংসার, গরিবের সংসার।